আমাদের চারপাশের এই যে গোটা জগৎটা, এটা কিন্তু চলছে একটা অদৃশ্য শক্তির প্রবাহে। ভাবুন তো, সকালে নাস্তা থেকে শুরু করে এই যে এখন ফোনটা চলছে, সবকিছুই তো আসলে এই শক্তিরই খেলা। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি আখির আসে কোথা থেকে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই শক্তির যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত একবার ঘুরে আসি। একটু ভাবার চেষ্টা করুন তো, এই যে আমরা কথা বলছি, শুনছি বা চিন্তা করছি, এর জন্য যে শক্তিটা লাগছে সেটা কোথা থেকে আসছে? এর উত্তর খুঁজতে গেলে কিন্তু আমাদের এমন এক সফরে বের হতে হবে যার শুরুটা হয়েছে লক্ষ লক্ষ মাইল দূরে। ধরুন, একটা লাইটের সুইচ অন করা হলো, কিংবা জোরে দৌড়ানো হলো, অথবা ধরুন এক প্লেট গরম খাবার খাওয়া হলো। এসব খুব সাধারণ কাজের পেছনেই কিন্তু লুকিয়ে আছে শক্তির এক রূপ থেকে আর এক রূপে বদলে যাওয়ার একটা দারুণ গল্প। আর মজার ব্যাপার হলো, প্রায় প্রত্যেকটা গল্পের শুরুটা কিন্তু একই জায়গা থেকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের এই পৃথিবীতে প্রায় সমস্ত শক্তির মূল উৎস হল সূর্য। প্রায় ৯,৩০,০০,০০০ মাইল দূরে থাকা ওই জ্বলন্ত নক্ষত্র থেকেই যেন একটা অদৃশ্য নদী বইতে শুরু করে, যা আমাদের এই গ্রহে প্রাণের জন্ম দিয়েছে আর টিকিয়ে রেখেছে। বেশ, তাহলে সূর্যের এই যে অফুরান্ত শক্তি, সেটা কিভাবে একটা ছোট্ট কোষ পর্যন্ত এসে পৌঁছায়? চলুন প্রকৃতির এই আশ্চর্য পথ চলাটা একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন? সূর্য থেকে আসা বিপুল শক্তির মাত্র 0.02% সালোক সংশ্লেষের মাধ্যমে জীবজগতে প্রবেশ করে। ভাবা যায়, এই অতি সামান্য ভগ্নাংশ দিয়েই কিন্তু পৃথিবীর গোটা জীবজগৎ টিকে আছে। সূর্যের এই শক্তি প্রথমে শৈবালের মতো উৎপাদকদের শরীরে রাসায়নিক শক্তি হিসাবে জমা হয়। এরপর শুরু হয় শক্তির হাত বদল। ছোট মাছ সেই শৈবালকে খায়, তারপর বড় মাছ খায় সেই ছোট মাছকে, আর সবশেষে সেই শক্তি হয়তো পৌঁছায় আমাদের, মানে মানুষের কাছে। এভাবেই কিন্তু তৈরি হয় একটা খাদ্য শৃঙ্খল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এই হাত বদলের প্রতিটি ধাপে বিপুল পরিমাণ শক্তি হারিয়ে যায়। যেমন ধরুন, উৎপাদকের শরীরে যদি প্রায় ২১,০০০ ক্যালোরি শক্তি জমা হয়, প্রথম স্তরের খাদক পর্যন্ত পৌঁছায় মাত্র ৩,০০০ ক্যালোরির কিছু বেশি। অর্থাৎ প্রকৃতির এই শক্তি পাঠানোর ব্যবস্থাটা কিন্তু খুব একটা কার্যকর না। শক্তির এই প্রবাহ বা অপচয় কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে রয়েছে মহাবিশ্বের কিছু একেবারে মৌলিক আর অলঙ্ঘনীয় নিয়ম। চলুন এবার সেই নিয়মগুলোর কথাই একটু জেনে নেওয়া যাক। প্রথম নিয়মটা বেশ সহজ। এটা বলছে যে এই মহাবিশ্বের মোট শক্তি সবসময় একই থাকে। একে নতুন করে তৈরি বা পুরোপুরি ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলে দেওয়া যায়। যেমন সালোক সংশ্লেষের সময় সৌর শক্তি বদলে গিয়ে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আর দ্বিতীয় নিয়মটা ব্যাখ্যা করে যে কেন শক্তি রূপান্তরের সময় অপচয় হয়। এই নিয়ম বলছে, শক্তি যখনই এক রূপ থেকে অন্য রূপে যায়, তার কিছুটা অংশ তাপ হিসেবে ছড়িয়ে পড়ে, যা আর কোনো কাজে লাগানো যায় না। ঠিক এই কারণেই কিন্তু খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা ধাপে ব্যবহারযোগ্য শক্তি কমে আসছিল। প্রকৃতিতে শক্তির এই প্রবাহ তো লক্ষ লক্ষ বছর ধরে চলছে, কিন্তু মানুষ এই প্রবাহকে নিয়ন্ত্রণ করে, তাকে ব্যবহার করে নিজেদের সভ্যতা গড়ে তুলেছে। চলুন দেখি আমরা ঠিক কিভাবে এই শক্তিকে আমাদের কাজে লাগাই। আমরা প্রধানত দুই ধরনের উৎস থেকে শক্তি সংগ্রহ করি। একদিকে আছে নবায়নযোগ্য উৎস, যেগুলো অফুরন্ত, যেমন সূর্য বা বাতাস। আর অন্যদিকে আছে অনবায়নযোগ্য উৎস, যেগুলো সীমিত, যেমন কয়লা বা পেট্রোলিয়াম। মানে এগুলো একদিন শেষ হয়ে যাবেই। তো শক্তির উৎসগুলোকে আমরা কয়েকটা ভাগে ফেলতে পারি। একদিকে আছে নবায়নযোগ্য, যেমন সূর্য, বাতাস, জল। অন্যদিকে আছে অনবায়নযোগ্য, মানে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। তবে এর বাইরেও একটা বিশেষ উৎস আছে, সেটা হলো পারমাণবিক শক্তি। এর পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আইনস্টাইনের এই বিখ্যাত সমীকরণটাই হলো পারমাণবিক শক্তির মূল ভিত্তি। এর সহজ মানে হলো, খুব সামান্য পরিমাণ ভরকেও চাইলে বিপুল পরিমাণ শক্তিতে রূপান্তর করা সম্ভব। পারমাণবিক চুল্লিতে ঠিক এই অসাধারণ কাজটাই করা হয়। আমরা যে শক্তি ব্যবহার করি তার পুরোটাই কিন্তু কখনো কাজে লাগাতে পারি না। এর একটা বিরাট অংশ আসলে নষ্ট হয়ে যায়, ঠিক যেন একটা ফুটো বালতি দিয়ে জল তোলার মতো। চলুন দেখি এই অপচয়টা ঠিক কিভাবে হয়।
এটা একটা মৌলিক সত্যি যা আমাদের সব প্রযুক্তির ক্ষেত্রেই সত্যি। ফোন ব্যবহার করতে গেলে গরম হয়ে যায় কেন, বা গাড়ির ইঞ্জিনই বা এত উত্তপ্ত হয় কেন? কারণ সেই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, শক্তির কিছু অংশ সবসময় অব্যবহারযোগ্য তাপ হিসেবে নষ্ট হবেই। একটা সাধারণ লাইট বাল্বের কথাই ভাবুন না। আমরা বিদ্যুৎ শক্তি দিই আলোর জন্য, কিন্তু এর মাত্র 25%-এরও কম আলোতে রূপান্তরিত হয়। বাকি 75%-এরও বেশি শক্তি নিছক তাপ হিসেবে হারিয়ে যায়, যা আমাদের কোনো কাজেই আসে না। এর মানে হল, আমরা যতবার শক্তি ব্যবহার করি ততবারই তার কাজ করার ক্ষমতা একটু একটু করে কমে আসে। শক্তির এই যে অব্যবহারযোগ্য রূপে পরিণত হওয়া, একেই বলা হয় শক্তির অবনমন বা এনার্জি ডিগ্রেডেশন। আর এটা একটা একমুখীর রাস্তা, মানে একে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। বেশ, আমরা তো দেখলাম শক্তি কিভাবে কাজ করে আর কিভাবে এর অপচয় হয়। এখন আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতের কথা ভেবে আমাদের ঠিক কি করা উচিত? যেহেতু কয়লা, তেল বা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানিগুলো সীমিত, তাই এর ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের একটা বিরাট সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের এখনই এর কোনো সমাধান খুঁজে বের করতে হবে। একটা টেকসই ভবিষ্যতের জন্য আমাদের শক্তির ব্যবহারের কৌশলটা পুরোটাই বদলে ফেলতে হবে। এর মানে হল, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, সব ধরনের অপচয় বন্ধ করা আর নবায়নযোগ্য শক্তিকে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ করে তোলা। কিন্তু দেখুন, কোনো শক্তি উৎপাদন পদ্ধতিই কিন্তু 100% নিখুঁত নয়। প্রত্যেকটারই কিছু সুবিধা আর কিছু অসুবিধা আছে। যেমন সোলার প্যানেল বসানোর প্রাথমিক খরচ অনেক বেশি, আবার পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য একটা বিরাট মাথা ব্যথার কারণ। তাই কোনো একটা পদ্ধতির ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী সঠিক পদ্ধতির একটা মিশ্রণই আমাদের বেছে নিতে হবে। তাহলে আমরা দেখলাম শক্তি কিভাবে প্রকৃতি থেকে আমাদের জীবনে আসে, আর এর ব্যবহারের জন্য একটা মূল্যও চোকাতে হয়। আমরা শক্তি নিয়ে যাই সিদ্ধান্ত নিই না কেন, সেটাই কিন্তু আমাদের ভবিষ্যতের গল্পটা লিখছে। এখন প্রশ্ন হলো, আমরা সেই গল্পের পরের অধ্যায়টা কেমন চাই? একটা সংকটের গল্প নাকি একটা সমাধানের? উত্তরটা কিন্তু আমাদের পছন্দ আর আমাদের কাজের উপরই নির্ভর করছে।